আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। তো ভাইয়া অনলাইন ক্লাসে প্রত্যেককে স্বাগতম। আমরা বেসিক্যালি আজকে আমরা তোমাদের ফাইনাল ব্যাচে অর্থাৎ ইন্টারমিডিয়েট মেইন পরীক্ষা আমাদের অতি শীঘ্রই কাছে চলে আসবে। রুটিন সুন্দরভাবে আমাদের বোর্ড থেকে পাবলিশ হয়ে যাবে। তো আমরা সুন্দরভাবে আজকের মানে হচ্ছে কি কোর্সটা শুরু করতে যাচ্ছি, যেটা হতে যাচ্ছে ম্যারাথন ক্লাস। আ ভাইয়া সুন্দরভাবে তোমাদের একাডেমিক থেকে সুন্দরভাবে পড়ায় আসতেছে। যতটুকু ইম্পোর্টেন্ট ততটুকু আশানুরূপ স্বরূপভাবে তোমরা মানে হচ্ছে পাইতেছো। আ তোমরা বা তোমরা এতটুকু বিশ্বাস মানে হচ্ছে করো, ভাইয়া সুন্দরভাবে তোমাদের শেষ করে দিবে। আর সুন্দরভাবে তোমাদের মেইন এক্সামের জন্য সুন্দরভাবে তোমাদের প্রপার মানে হচ্ছে কি প্রিপারেশন নিয়ে দিবে আশা করা যায়। তো আমরা সুন্দরভাবে ভাইয়ের সঙ্গে সুন্দরভাবে আমরা A to Z সুন্দরভাবে যতটুকু আমরা লেকচার আমরা কোর্সে প্রোভাইড করি না কেন, তোমরা সুন্দরভাবে A to Z সুন্দরভাবে দেখে নিবা। আর ক্লাসগুলা মাস্ট তোমরা করে নিবা। ভাইয়া যতটুকু তোমাদের বইয়ে সুন্দরভাবে দাগায় দিচ্ছে, যদি বইয়ে যদি দাগা না থাকে তাহলে অবশ্যই দাগায় নিব আমরা। আর যদি কোনো টপিকে কনফিউশন থাকে ওভারঅল, তোমরা সুন্দরভাবে ওই টপিকটা একটু মানে হচ্ছে প্রবলেম বা যদি ফেস করো ওই টপিকের মধ্যে, তাহলে তোমরা কাইন্ডলি ক্লাসটা সুন্দরভাবে করে নিবা। এবং ওই টপিকের মধ্যে যদি মানে হচ্ছে ক্লাস করার পর যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাদের পার্সোনাল অবশ্যই গ্রুপে অবশ্যই তোমরা জানাবে। ভাইয়া সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবে তোমাদের তোমার হচ্ছে সলিউশনগুলো মানে প্রবলেমের সলিউশনগুলো দেওয়ার জন্য, ঠিক আছে না? তো মেইনলি ভাবে আমরা আজকে আমরা শুরু করতে যাচ্ছি আমরা ফিজিক্স সেকেন্ড পেপার, মানে হচ্ছে ২ টা অধ্যায় মিলে। তো আমরা আগে ২ টা অধ্যায় বলতে আমরা মানে হচ্ছে আজকে আমরা মানে ২ টা অধ্যায় শেষ করে দেব। একটা হচ্ছে চলতরিৎ, একটা হচ্ছে স্থিরতরিৎ। তো আমরা আগে বেসিক্যালি আমরা মানে হচ্ছে চ্যাপ্টার ৩ টা পড়বো, অর্থাৎ চলতরিৎটা পড়বো। দেন এখানে আমরা মানে হচ্ছে বই সুন্দরভাবে আ ইসাক স্যারের বইটা সুন্দরভাবে আমরা ধরায় পড়বো। মেইনলি ভাবে ওটা তোমাদের মেডিকেলের জন্য অনেক হেল্প হবে। আ প্লাস ভার্সিটির জন্য অনেক হেল্প হবে। এবং কোন তোমার হচ্ছে কি কোন মেইন এক্সামে কোন পয়েন্ট অফ ভিউ থেকে কতটুকু এমসিকিউ আসতে পারে, সিকিউতে আসতে পারে, আমরা এখান থেকে আমরা দেখতে পারবো। ঠিক আছে না? তো যারা পার্সোনাল ব্যাচে ছিলা, আগে মানে হচ্ছে কি ছিলা, তারা সুন্দরভাবে জানো যে ভাইয়েরা কতটুকু পড়া কতটুকু ইফেক্টিভ হতে পারে। তো যারা জানো না, তারা সুন্দরভাবে ভাইয়ের ক্লাসটা সুন্দরভাবে মনোযোগ সহকারে ৩০ টা মিনিট করো বা ১৫ টা মিনিট টাইম দাও। তাহলে বুঝতে পারবা যে কতটুকু হেল্পফুল হতে যাচ্ছে ক্লাসটা সুন্দরভাবে। তাহলে সুন্দরভাবে আমরা বইটা হাসান স্যারের মানে হচ্ছে ইসেক স্যারের বইটা মেইনলি ভাবে আমরা ধরে পড়বো। চলতরিৎটা আমরা সুন্দরভাবে আমরা শুরু করতে যাচ্ছি। ঠিক আছে না? তো চলতরিৎ আমরা যেহেতু ম্যারাথন ক্লাস শুরু করতে যাচ্ছি, রিভিশন প্রসেস অনুযায়ী আমরা আগাবো। তো আমরা পয়েন্ট টু পয়েন্ট আমরা ধরে পড়বো না। ঠিক আছে না? জাস্ট যতটুকু পয়েন্ট আমাদের জন্য ইম্পোর্টেন্ট, যতটুকু মেইন এক্সামের জন্য ইম্পোর্টেন্ট, ততটুকুই আমরা ফোকাস করে আমরা মানে হচ্ছে প্রিপারেশনটা নেব। ঠিক আছে না? আমরা কোনো টপিক মানে বাদ দেব না। এমনভাবে পড়বো যেন হচ্ছে টাইম ওভারঅল বেশি না লাগে, এবং শর্ট টাইমের মধ্যে আমরা যেন মানে হচ্ছে চ্যাপ্টারগুলো আমাদের ক্লোজ করতে পারি। ঠিক আছে না? তো ওভারঅল এই অধ্যায়টা আমরা সুন্দরভাবে আমরা শুরু করব এবং সুন্দরভাবে আমরা শেষ করে দেব চলতরিৎ। ঠিক আছে না? আমরা আগে চলতরিৎটা পড়ি, কারেন্ট ইলেকট্রিসিটিটা পড়ি, দেন আমরা হচ্ছে স্থিরতরিতে চলে যাব। তো সূচনা থেকে বলতে গেলে সূচনা থেকে আমাদের এখান থেকে আমাদের মনে হয় না যে আমাদের কিছু করতে মানে আমাদের পড়তে হবে। তো তোমরা সুন্দরভাবে রিডিং দিয়ে দিবা। ঠিক আছে না? এখান থেকে জাস্ট গো ফর রিডিং দিলে তোমাদের হয়ে যাবে। দ্যাট উইল বি মোর দেন এনাফ। এখান থেকে আর কিছু করতে হবে না। দেন আমরা নেক্সট পেজে আমরা চলে যাব। নেক্সট পেজ থেকে এতটুকু আমরা পড়ব যে তড়িৎ প্রবাহটা কি? অর্থাৎ মানে প্রবাহ বলতে এক স্থান থেকে অন্য স্থানে কোনো একটা মাধ্যমের মধ্য দিয়ে কোনো একটা মানে কোনো একটা পদার্থ তোমার চলাচলকে বোঝায়। ঠিক আছে না? তো তড়িৎ বলতে আমরা বিদ্যুৎকে বোঝানো হয়ে থাকি। তো তড়িৎ প্রবাহ মানে বিদ্যুৎ এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর হওয়ার প্রক্রিয়াকে বলা হয় তড়িৎ প্রবাহ বলা হয়। তাহলে টু দ্য পয়েন্ট এখান থেকে আমাদের এতটুকুই আমাদের জানতে হবে যে তড়িৎ প্রবাহ আ মানে বা তড়িৎ প্রবাহ এক ধরনের কি প্রবাহ? তড়িৎ প্রবাহ এক ধরনের আধানের প্রবাহ বলানো হতে পারে। ঠিক আছে না? অর্থাৎ আধানকে কি দ্বারা প্রকাশ করা যেতে পারে? আধানকে তোমার হচ্ছে কি ছোট হাতের কিউ অথবা বড় হাতের কিউ দ্বারা প্রকাশ করা যেতে পারে। যার একক হতে পারে কি? একক হতে পারে কুলম্ব হতে পারে। অর্থাৎ কুলম্বকে বোঝানো হয়। অর্থাৎ কুলম্বকে সি দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে না? আবার এখানে আমরা অল্প একটু ফরম্যাটটা আমরা জেনে নিই। কেমিস্ট্রি পড়া অল্প একটু আমরা রিভাইজ করে নিই ভাইয়ার সঙ্গে, যে ১ ফ্যারাড সমান হচ্ছে কত কুলম্ব হতে পারে ভাইয়া? পুরা 96500 কুলম্ব হতে পারে। আবার যদি উল্টায় লিখি তাহলে ১ কুলম্ব সমান লেখা যেতে পারে 1/96500 কুলম্ব ফ্যারাড হতে পারে। তাহলে মোস্ট ইম্পোর্টেন্ট থিং আমরা এই ২ টা পয়েন্ট আমরা মনে রাখবো। ওভারঅল তোমাদের এই ২ টা পয়েন্টই তোমাদের ভার্সিটি ভর্তি পরীক্ষা চলে আসছিল। তো এখান থেকে আমাদের এতটুকু আমাদের মুখস্থ করতে হবে যে তড়িৎ প্রবাহ হলো এক ধরনের আধান প্রবাহ। আধানকে কিউ দ্বারা প্রকাশ করা হয়, যার একক হচ্ছে কুলম্ব। দ্যাটস ইট। এখান থেকে আর কিচ্ছু পড়তে হবে না। অর্থাৎ এই ইলেকট্রনগুলো যে আমরা এক স্থান থেকে অন্য স্থানে যে স্থানান্তর করতেছি, বা আমরা না, বিদ্যুৎ যে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করতেছে, তো এই এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করার প্রক্রিয়াটা নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে সম্পূর্ণ হয় না। উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে সম্পূর্ণ হয়। তাহলে এখান থেকে আমাদের এতটুকু মুখস্থ করতে হবে। এখান থেকে এতটুকু পড়তে হবে। এভাবেই কোশ্চেন চলে আসতে পারে যে বিদ্যুৎ
মানে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে ধাবিত হয়, না নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে ধাবিত হতে পারে। অর্থাৎ এখান থেকে এতটুকু মনে রাখতে হবে যে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে ধাবিত হতে পারে। জাস্ট আমরা নিচে আমরা পড়বো, সমস্যা নাই, ডোন্ট ওয়ারি, আমরা এদিকে পড়বো, ঠিক আছে না? অর্থাৎ দেখো এখানে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে প্রবাহিত হয়, উচ্চ তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রার দিকে প্রবাহিত হয়। অর্থাৎ সবই হচ্ছে উচ্চ, আর উচ্চ থেকে চলে আসে নিম্ন, ঠিক আছে না? এখান থেকে এতটুকু আমরা দেখলাম। তারপর এখান থেকে আমাদের এতটুকুই আমাদের জানতে হবে, তোমাদের যেহেতু আমি মেইনলি ভাবে তোমাদের হচ্ছে ফোকাসটা রাখতেছি তোমাদের মেইন এক্সামের জন্য। তো মেইন এক্সামের জন্য আমরা সুন্দরভাবে পড়বো, ঠিক আছে না? মেইন এক্সামটা সুন্দরভাবে দাও, দেন আমরা দেখতেছি যে হচ্ছে তোমাদের মেডিকেলের জন্য কতটুকু তোমাদের পারফেক্টলি মানে হচ্ছে প্রিপারেশন তোমার আমি প্রিপারেশন নেওয়ায় দেওয়া যায়, বা তোমাদের প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে কতটুকু হেল্প করতে পারি, জাস্ট আমরা পরীক্ষার পরে দেখবো। জাস্ট আমরা এখন ফোকাসটা করবো মেইন পরীক্ষার জন্য। তো মেইন পরীক্ষার জন্য তোমাদের যেহেতু সিকিউ আছে, সৃজনশীল কোশ্চেন আছে, ক্রিয়েটিভ কোশ্চেন, জাস্ট ওটা ওখানে হচ্ছে ক খ গ ঘ থাকে। তো তো আমরা একটা সিকিউ একটা সৃজনশীল লিখলে আমরা 10 মার্ক পাই। তো সেই 10 মার্কের মধ্যে ক নাম্বারটা 1 মার্ক থাকে, যেই 1 মার্কটা আমরা অনায়াসে আমরা অ্যাচিভ করতে পারি। তো এখান থেকে এভাবে কোশ্চেন চলে আসতে পারে সিকিউতে ক নাম্বার কোশ্চেনের জন্য, যে হচ্ছে তড়িৎ প্রবাহ কাকে বলে। একদম নরমালি ভাবে কোশ্চেন, নরমাল ভাবেই চলে আসে, নরমাল ভাবেই তুমি নিবা, নরমাল ভাবে মুখস্থ করে নিবা। এখন যদি এই সংজ্ঞাগুলো যদি না পড়ো তাহলে অনেক অনেক বিপদে পড়বা, ঠিক আছে না? অর্থাৎ সবাই যে কোশ্চেন হচ্ছে পারবে, ওই কোশ্চেন যদি তুমি মিস করো তাহলে রেজাল্ট তোমার খারাপ হবে। এই কথাটা মাথায় রাখিও, ঠিক আছে না? তাহলে এখান থেকে আমাদের এতটুকু পড়তে হবে যে কোনো পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ আধানের প্রবাহকে কি বলা হয়? তড়িৎ প্রবাহ বলা হয়। এখান থেকে এতটুকু আমরা মুখস্থ করে নেব, ঠিক আছে না? যদি তড়িৎ আধানকে কিউ দ্বারা প্রকাশ করা হয় তাহলে সেখানে নির্দিষ্ট সময় অনুযায়ী তড়িৎ প্রবাহ হবে আই, ঠিক আছে না? তা সেখানে আমরা লিখতে পারি, সেখানে আমরা লিখতে পারি কিউ ইকুয়াল তোমার হচ্ছে কি আই গুণিত টি লেখা যেতে পারে, অথবা আমরা আই সমান কি লিখতে পারি? আই সমান আমরা লিখতে পারি কিউ বাই টি, টি লিখতে পারি। অর্থাৎ তড়িৎ প্রবাহ হচ্ছে 1 কুলম্ব আধান, সেখানে 1 কুলম্ব আধান থাকবে এবং তোমার হচ্ছে কি সেখানে হচ্ছে 1 সেকেন্ড সময় থাকতে পারে। তাহলে মানে এটাকে এভাবে লেখা যেতে পারে, ঠিক আছে না? অর্থাৎ এখান থেকে আমরা এই ফরম্যাটটা আমরা মুখস্থ করে নেব, আর এই ফরম্যাটটা জাস্ট আমরা গো থ্রু করব, একবার না একবার। এটা হচ্ছে এমসিকিউর জন্য ওভারঅল অনেক 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 ইম্পর্টেন্ট। এমসিকিউ থেকে অনেক অনেক কোশ্চেন চলে আসে, ঠিক আছে না? এখান থেকে আমরা এতটুকু আমরা পড়তে হবে, এতটুকু আমরা নিতে হবে। আর এডমিশনের ক্ষেত্রে এডমিশনের কথা যদি আমি বলতে চাই, তাহলে এডমিশন থেকে ওভারঅল মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য এখান থেকে এমসিকিউ ওভারঅল চলে আসে, মানে অনেকবার চলে আসছিল। এখান থেকে আমাদের এতটুকু পড়তে হবে। তো যাই দিন শেষে পড়ো না কেন, তাই যদি তোমার মেইন এক্সামের জন্য যদি কভার হয়, এডমিশনের ক্ষেত্রে যদি কভার হয়, তাহলে অনেক দূর তুমি তোমার আমরা মানে তো অনেক দূর আগাই গেলাম, ঠিক আছে না? নর্মালভাবে বলতে গেলে অনেক দূরে আমরা আগাই গেলাম। তো একটু এমনভাবে আমাদের হচ্ছে পড়াশোনাটা করতে হবে যেন হচ্ছে আমার একাডেমিক লাইফটার জন্য আমাদের কভার হতে হইতেছে। মেইন ফোকাসটা হচ্ছে আমাদের এক্সামটাও কভার হইতেছে। এক্সামের পরে কিন্তু তোমাদের মানে হচ্ছে ভার্সিটি, ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষা, তারপর মেডিকেল ভর্তি পরীক্ষা, অবশ্যই তোমাদের যেকোনো একটা জায়গায় সিট নিতে হবে। তো ওভারঅল যেহেতু আমাদের হচ্ছে ভর্তি পরীক্ষা ফেস করতে হবে, সেহেতু ভর্তি পরীক্ষার জন্য আমরা এই ক্লাসে যতটুকু কম্প্যাক্ট ভাবে তোমাদের শেষ করে দেওয়া দরকার হোক না কেন, আমি সুন্দরভাবে শেষ করে দেবো। তোমরা মনোযোগ সহকারে ক্লাসটা করবা আর নোট ডাউন করে দিবা, ঠিক আছে না? আর সুন্দরভাবে রিভিশন দিবা। ওভারঅল যতই পড়ো না কেন, দিন শেষে যদি আমরা রিভিশন না দিই তাহলে হচ্ছে কিছুই মনে থাকবে না। তো এখান থেকে আমাদের এতটুকু আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে না? আর এখান থেকে হচ্ছে যদি বলে যে হচ্ছে তোমার বলে যে হচ্ছে ব্যবকলন অনুযায়ী কেমন হতে পারে, বা সমকলন অনুযায়ী কত হতে পারে, যে আই ইকুয়াল ডিকিউ বাই ডিটি হতে পারে। এই ফর্মেটটা আমরা মনে রাখবো, যেটা তড়িৎ প্রবাহের তোমার সময়ের অপেক্ষক। আই সময় কি লেখা যেতে পারে, অর্থাৎ সময়ের অপেক্ষক হিসেবে গণ্য করা হয়। যেখানে আমরা এখানে লিখতে পারি পরিবাহী প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে 0 সেকেন্ড থেকে টি সময়ের ব্যবধানে অতিক্রান্ত মোট তড়িৎ আধান অবকলনের মাধ্যম হতে পারে কোনটা? হতে পারে কিউ ইকুয়াল তোমার কি তোমার কি অবকলনের চিহ্ন ডিকিউ ভাই তোমার এই ফরম্যাটটা আমরা দেখে নিব। এই ফরম্যাটটা ওভারঅল বুয়েট ভর্তি পরীক্ষা চলে আসছিল, ঠিক আছে না? বুয়েটে এমসিকিউতে চলে আসছিল। তো বুয়েটের জন্য এটা ওভারঅল ইম্পর্টেন্ট। তারপর এটা ওভারঅল এখান থেকে মনে হচ্ছে কি তোমাদের মেইন এক্সামের জন্য, এসএসসির জন্য একদম 5 স্টার ইম্পর্টেন্ট, ঠিক আছে না? ওভারঅল এটা মেডিকেলে ভর্তি পরীক্ষার জন্য একদম ইউজফুল, মানে ইম্পর্টেন্ট। তাহলে এখান থেকে আমাদের এতটুকু আমাদের মুখস্থ করতে হবে ভাইয়া পুরা, ঠিক আছে? এখান থেকে আমরা এতটুকু মুখস্থ করবো। নেক্সট পয়েন্ট আমরা চলে আসলাম যে তড়িৎ প্রবাহের এককটা আসলে কি। এতক্ষণ থেকে যে আমরা পড়লাম যে তড়িৎ প্রবাহ কি, তড়িৎ প্রবাহের একক হচ্ছে এম্পিয়ার হতে পারে, ঠিক আছে না? আমরা আগে থেকে জানছিলাম, 9 10 এ পড়ছিলাম যে তড়িৎ প্রবাহের একক হচ্ছে এম্পিয়ার। এম্পিয়ারকে কি দ্বারা প্রকাশ করা হতে পারে? এম্পিয়ারকে বড় হাতের এ দ্বারা প্রকাশ করা হতে পারে। তড়িৎ প্রবাহকে লেখা যায় আধানের একক বাই কুলম্বের একক, ঠিক আছে না? অর্থাৎ 1 এম্পিয়ার সমান লেখা যেতে পারে 1 কুলম্ব বাই 1 সেকেন্ড। তাহলে এখান থেকে আমাদের এতটুকু আমাদের মুখস্থ করতে হবে যে 1 এম্পিয়ার সমান কি 1 কুলম্ব বাই 1 সেকেন্ড। এমসিকিউর জন্য একদম মোস্ট ইম্পর্টেন্ট।
মানে হচ্ছে এই পয়েন্টগুলা তোমাদের একদম নোট ডাউন করে নিতে হবে, ঠিক আছে না? যেখানে আমরা আই সমান লিখতে পারি, কি লিখতে পারি, কিউ বাই তোমার সে কি লিখতে পারি, টি লিখতে পারি। অর্থাৎ কিউ এর একক হচ্ছে কুলম্ব, 1 কুলম্ব, আর সময় একক হচ্ছে সেকেন্ড। তাহলে 1 কুলম্ব বাই 1 সেকেন্ডকে সময় লেখা যেতে পারে যে কুলম্ব পার সেকেন্ড হিসেবে ধরা যেতে পারে। অর্থাৎ অর্থাৎ তড়িৎ প্রবাহের একক হচ্ছে কুলম্ব পার সেকেন্ডেও লেখা যেতে পারে, অথবা এম্পিয়ারও লেখা যেতে পারে। অর্থাৎ বাংলা ফরম্যাটগুলো আমাদের মুখস্থ করতে হবে যে আধানের একক, ঠিক আছে না, সময়ের একক, অর্থাৎ 1 এম্পিয়ার সমান 1 কুলম্ব বাই 1 সেকেন্ড লেখা যেতে পারে। 10 স্টার ইম্পর্টেন্ট, এমসিকিউর জন্য একদম ওভারঅল অনেক অনেক ইম্পর্টেন্ট, এখান থেকে আমাদের পড়তে হবে। তারপরে এখান থেকে আমরা এখান থেকে এতটুকুই আমাদের পড়তে হবে যে সুতরাং পরিবাহীর মধ্য দিয়ে 1 এম্পিয়ার, ঠিক আছে না, 1 এম্পিয়ার তড়িৎ প্রবাহ হচ্ছে বলতে বোঝায় যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে 1 সেকেন্ডে 1 কুলম্ব তড়িৎ আধান প্রবাহিত হচ্ছে। কত সেকেন্ডে? 1 সেকেন্ডে হচ্ছে 1 কুলম্ব চার্জ প্রবাহিত হয়, ঠিক আছে না? যেখানে আমরা জানছিলাম যে 1 কুলম্ব অর্থাৎ তোমার হচ্ছে কি 1 ফ্যারাড সমান 96500 কুলম্বকে প্রকাশ করা যেতে পারে। জাস্ট পয়েন্ট টু বি নোটেড। এখান থেকে আমাদের এতটুকু আমরা সম্পর্কে জানলাম, ঠিক আছে না? নেক্সট আমরা চলে আসলাম যে আমরা হচ্ছে কি তড়িৎ প্রবাহটার পার্টটা আমরা শেষ করে দিলাম। এখন আমরা চলে আসবো কোথায়? এখন আমরা চলে আসবো রোধে চলে আসবো। তো রোধ কাকে বলে? রোধ মানে বাধাদান প্রক্রিয়া। আমরা জাস্ট সংজ্ঞাটা মুখস্থ করবো এখান থেকে, যে ধর্মের জন্য কোনো পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ বাধা পায় তাকে ওই পরিবাহী কি বলা হয়? রোধ বলা হয় থাকে। এখান থেকে এতটুকু মনে রাখবো। আর এখান থেকে জাস্ট এতটুকু তোমার মনে রাখবা যে বাধা দেওয়ার প্রক্রিয়াকে কি বলা হয়? রোধ বলা হয়, ঠিক আছে না? সিকিউতে ক নম্বর কোশ্চেন জন্য ইম্পর্টেন্ট, মাস্ট টু নো, একদম তো মুখস্থ করতেই হবে। মেইন এক্সামের জন্য এগুলা কোশ্চেন তোমরা মাস্ট পাবা। এখান থেকে মাস্ট কোশ্চেন করবেই মানে হচ্ছে কোশ্চেন কর্তারা। তো সুন্দরভাবে আমাদের দায়িত্ব হচ্ছে জাস্ট আমরা পড়াটা সুন্দরভাবে কমপ্লিট করা আর ব্রেনে জাস্ট সেট আপ করা। তারপর আমরা চলে আসলাম যে রোদের উপর তাপমাত্রার প্রভাব কি হিসেবে বিরাজমান করতে পারে। তো রোদের উপর তাপমাত্রার তোমার হচ্ছে কি প্রভাব তোমার রয়েছে, ঠিক আছে না? যদি আমরা তাপমাত্রা পরিবর্তন করি তাহলে রোদ পরিবর্তন হবে, ঠিক আছে না? যে উষ্ণতা গুণাঙ্ক প্রকাশ পাওয়া যেতে পারে। অর্থাৎ যদি আমরা তাপমাত্রা বাড়াই তাহলে রোদের মান বৃদ্ধি পাবে, তাপমাত্রা কমালে রোদের মান কমে যাবে। কিন্তু কার্বনের ক্ষেত্রে সেটা ব্যতিক্রম। যদি তাপমাত্রা যদি আমরা বাড়াই, কার্বনের রোধ কমে যাবে। আর তাপমাত্রা যদি আমরা কমাই তাহলে কার্বনের রোধ বেড়ে যাবে। অর্থাৎ ব্যতিক্রম ধর্মী হচ্ছে কার্বন। এই কার্বনটা আমাদের মনে রাখা অনেক অনেক গুরুত্বপূর্ণ এবং অনেক জরুরি। তাহলে এখান থেকে আমাদের জাস্ট এতটুকু মনে রাখবো আমরা যে কার্বনের রোধ যদি হ্রাস পায় তাহলে সেখানে তাপমাত্রা বৃদ্ধি পাবে। আর তাপমাত্রা যদি কমে যায় তাহলে কার্বনের রোধ কি পাবে? বৃদ্ধি পাবে। তাহলে এখান থেকে এতটুকু আমাদের মুখস্থ করতে হবে। ট্রু ফলস এর জন্য হিউজ পরিমাণে ইম্পর্টেন্ট, এবং সেটা তাপ পরিবাহী রোধ কিসের উপর নির্ভর করে থাকে? তাপমাত্রার উপর নির্ভর করে থাকে। এখান থেকে এতটুকু আমরা সুন্দরভাবে জাস্ট খালি মুখস্থ করবো, ঠিক না? টিটিএম করবো। আর এখান থেকে মনে হয় না যে আমাদের কিছু পড়তে হবে, স্কিপ করবো, ঠিক আছে না? নেক্সট পয়েন্ট আমরা চলে আসলাম যে হচ্ছে বিদ্যুৎ প্রবাহের ফলে পরিবাহীর গরম হওয়ার কারণ। তাহলে এখান থেকে আমরা কিচ্ছু পাবো না, জাস্ট এতটুকু আমরা সূত্র আমাদের জানতে হবে যে হচ্ছে যেখানে আর টি ইকুয়াল আর নট বাই এল প্লাস আলফা টি লেখা যেতে পারে। এই সূত্রটা আমরা জেনে নেব। আর এই ফর্মেটগুলো জাস্ট তোমরা জেনে নিবা। এটা ম্যাথের ক্ষেত্রে অনেক অনেক ইম্পর্টেন্ট। ভাইয়া যখন তোমাদের ম্যাথ এই টপিকগুলো সুন্দরভাবে রিভিশন দিয়ে দেবে তখন সুন্দরভাবে তোমরা বুঝতে পারবা, ঠিক আছে না? অর্থাৎ আমরা ম্যাথের ক্ষেত্রে আমরা এই টাইপগুলো এই সূত্র আমরা এখান থেকে আমরা মুখস্থ না। ম্যাথের জন্য একদম হচ্ছে 5 স্টার ইম্পর্টেন্ট। এখান থেকে আমাদের মাস্ট টু নো, এটা থেকে মুখস্থ করতে হবে। তারপর সিকিউর জন্য ক নাম্বার কোশ্চেনের জন্য এখান থেকে তো মুখস্থ করতে হবে। সিকিউতে এভাবে কোশ্চেন চলে আসবে যে হচ্ছে উষ্ণতা সহক বা হচ্ছে তাপের উষ্ণতা সহক এবং তাপমাত্রা গুণাঙ্ক কাহাকে বলে। এখান থেকে এতটুকু আমরা মুখস্থ করে নেব যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা একক রোধের কোনো পরিবাহী তাপমাত্রা প্রতি একক বৃদ্ধিতে তার তাপের রোধের যে বৃদ্ধি ঘটে তাকে কি বলা হয়? পরিবাহীর তোমার উপাদান বলা হয়, এবং রোদের উষ্ণতা সহক বলা হয়, এবং তাপমাত্রা গুণাঙ্ক বলা হয়। তাহলে এখান থেকে আমাদের এতটুকু জাস্ট আমরা কি করব? মুখস্থ করে নেব। এবং সেখানে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা প্রয়োজন হতে পারে? 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা প্রয়োজন হতে পারে। এই তাপমাত্রাটা আমরা মনে রাখবো। এখন কথা হচ্ছে যে ভাইয়া আমরা তাপগতিবিদ্যা অধ্যায়ে আমরা শিখছিলাম যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে কিভাবে কেলভিন প্রকাশ করা যেতে পারে। অর্থাৎ যদি সেলসিয়াসের যে সংখ্যাটা থাকবে ওই সংখ্যা সাথে আমরা 273 আমরা যোগ দেব, তাহলে আমরা কেলভিন স্ক্রিনে পেয়ে যাব। তাহলে এখানে কোন সংখ্যা আছে ভাইয়া? এখানে দেওয়া আছে 0 ডিগ্রি সেলসিয়াস দেওয়া আছে। তো 0 এর সাথে 200 আমরা 73 যদি যোগ করি তো 273.16, ঠিক আছে না? তাহলে কেলভিন যদি নিয়ে আসি তাহলে ওইটা চলে আসে 273.16 কেলভিন। তাহলে তোমরা সুন্দরভাবে এখানে এতটুকু তোমরা লিখতে পারো যে হচ্ছে মানে তাপমাত্রা উষ্ণতা গুণাঙ্ক কত কেলভিন থাকতে পারে? 273.16 কেলভিন থাকতে পারে। জাস্ট এখান থেকে এভাবে কোশ্চেন চলে আসবে। কোথায় চলে আসবে? রাজশাহী ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষায় এভাবে কোশ্চেন চলে আসছিল। তাহলে এখান থেকে আমাদের এতটুকু আমরা মুখস্থ করে নেব। তারপর মোস্ট ইম্পর্টেন্ট থিং, পছন্দের একগুলো কোশ্চেন স্যারদের হচ্ছে এই টাইপের কোশ্চেনগুলো যে সিকিউতে খ নাম্বার কোশ্চেন স্যাররা শ্রদ্ধেয় স্যাররা দিয়ে দেয় যে অ্যালুমিনিয়ামের তোমার থেকে আপেক্ষিক তাপমাত্রা গুণাঙ্ক 3.9 × 10 ইনভার্স 3 কুলম্ব ইনভার্স বলতে কি বোঝায়? তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তোমার 1 ওহম রোধ বিশিষ্ট কোনো অ্যালুমিনিয়াম পরিবাহী রোধ 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেলে তার রোধ
তোমার হচ্ছে কি 3.9 ইন্টু 10⁻³ ওমেগা বৃদ্ধি পাবে। এটাকে এভাবে প্রকাশ করা যেতে পারে। এখান থেকে আমরা এতটুকু মনে রাখতে হবে যে তাপমাত্রা গুণাঙ্কের একক কি? তাপমাত্রা গুণাঙ্কের একক হতে পারে কি? তোমার হচ্ছে কি কেলভিন, কুলম্ব, সেলসিয়াস ইনভার্স হতে পারে, অথবা তোমার হচ্ছে কি কেলভিন ইনভার্স হতে পারে। জাস্ট এখান থেকে এতটুকু মুখস্থ করতে হবে। মেডিকেলের জন্য একদম ইনফিনিটি স্টার ইম্পর্টেন্ট। এখান থেকে আমাদের জাস্ট এতটুকুই আমরা মুখস্থ করে নিব। এখান থেকে এতটুকুই কন্ট্রোল লেভেলে মুখস্থ করতে হবে। তো পড়া পড়লে আমাদের ভালোভাবে পড়তে হবে, না পড়লে পড়াশোনায় এখান থেকে আমাদের ব্রেক করতে হবে। কেননা দিন শেষে হচ্ছে আমাদের কম্পিটিশনটা হবে অনেক হার্ড লেভেলের, ঠিক আছে না? যেহেতু তোমরা ফুল সিলেবাস পড়তেছো, সেহেতু ভালোভাবে মেন্টালিটি সেট করে আমাদের প্রিপারেশন নিতে হবে, ঠিক আছে না? তো আমরা এভাবে আমরা সুন্দরভাবে বইটা আমরা ধরে ধরে পড়বো। ক্লাসটা জাস্ট মনোযোগ সহকারে করো। ক্লাস শেষে এতটুকুই তোমার কাছে রিকোয়েস্ট থাকবে, জাস্ট একটা বার মনোযোগ সহকারে রিডিং দিবা, তাহলে পড়া এখানে মেকআপ, ঠিক আছে না? তো তোমরা কিন্তু সময় পাবা না, জাস্ট ক্লাস করবা, ক্লাসের সঙ্গে সঙ্গে বইটা রিভিশন দিয়ে দিবা, দেখবা এখানে তোমার হচ্ছে কি 100% তোমার পড়া ক্লিয়ার হয়ে যাবে। এখান থেকে আমরা কিছু পড়বো না, যেহেতু এই হচ্ছে এই টাইপের কোশ্চেনগুলো হচ্ছে অনেকবার তোমাদের করাই দিয়েছিলাম, ঠিক আছে না, একাডেমিক লাইফে। এখান থেকে এতটুকু, এখান থেকে আমি বলতে পারি যে হচ্ছে এই টাইপটা অনেক অনেক ইম্পর্টেন্ট। তো এই টাইপটা আমরা এইচডব্লিউ দিয়ে রাখবো। এই টাইপটা আমরা কি করবো নেক্সট ক্লাসে, অর্থাৎ তোমার হচ্ছে কি সলিউশন ক্লাসে আমরা সুন্দরভাবে এই টাইপ সব কভার করে নেবো। জাস্ট তোমরা ফোকাস রাখবা এই ম্যাথগুলোতে, ঠিক আছে না? এই ম্যাথগুলা, বইয়ের ম্যাথগুলা যেগুলো যেগুলো আছে, ওগুলো হচ্ছে অনেক অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে না? তারপর চলে আসলাম তড়িৎ প্রবাহের দারুণ উৎপন্ন তাপে চলে আসলাম। তো এখান থেকে বেসিক্যালি এখান থেকে এতটুকু তোমরা পড়ে নিবা যে হচ্ছে কাজ, তোমার হচ্ছে কি কাজ হলো কোনো তড়িৎ প্রবাহের কাজ হচ্ছে তোমার হচ্ছে কি তড়িৎ বা বিভব পার্থক্য এবং হচ্ছে চার্জের গুণফলকে বলা হয় কাজ বলা হয়। যেখানে ভি তোমার হচ্ছে কি ডাব্লিউ ইকুয়াল ভি কিউ দ্বারা প্রকাশ করা যেতে পারে। যেখানে আমরা আগে দেখছিলাম যে আই ইকুয়াল তোমার হচ্ছে কি কিউ আই টি লেখা যেতে পারে, বা কিউ সমান আই আই টি লেখা যেতে পারে। এখন কিউ এর জায়গায় আমরা ডাব্লিউ ইকুয়াল ভি আই টি লিখতে পারি। তাহলে এখান থেকে জাস্ট আমরা এই দুইটা সূত্র আমরা মনে রাখবো। এই দুইটা সূত্র থেকে এমসিকিউ হাতে ক্যালকুলেশন চলে আসে। তো ভার্সিটি লেভেলের ক্ষেত্রে এটা অনেক অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে না? ভার্সিটির ক্ষেত্রে এই দুইটা অনেক অনেক ইম্পর্টেন্ট। তো এটা আমাদের দেখতে হবে, মাস্ট টু নো, ঠিক আছে না? আর হচ্ছে তোমাদের মেইন এক্সামের জন্য এই টাইপের ম্যাথ এমসিকিউতে চলে আসে। তো এমসিকিউর জন্য এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমরা জাস্ট খালি দেখে রাখবা, মুখস্থ করবা, ঠিক আছে না? যখন পড়াটা পড়বা তখন শুধু পড়লে হবে না, মানে তোমার মাসালটাও কাজ করতে হবে, অর্থাৎ বুকের সাথে তোমার ব্রেনটাও কাজ করতে হবে এবং হ্যান্ডটাও তো আমার তোমার কাজ করতে হবে। তো যদি পড়া যদি পড়তে যদি অসুবিধা লাগে, বা যদি বিরক্তকর লাগে, বা যদি পড়া যদি তোমাদের সমস্যা আছে, বা আমারও সমস্যা ছিল। আমি আমার মানে যে পার এসপেক্ট দিক দিয়ে আমি পড়াশোনার ক্ষেত্রে কতটুকু আমি রুলস ফলো করছিলাম। তো যখন আমার কোনো একটা টপিক হইতেছিল না, তখন আমি সুন্দরভাবে পড়ছিলাম এবং সাথে সাথে আমি অল্প একটু করে লিখছিলাম। তো যখন তুমি লিখবা, যখন তুমি পড়বা, তখন ব্রেন আর তোমার হচ্ছে ব্রেন আর হাতের এই যে কম্বিনেশনটা, এই যে হচ্ছে তোমাদের সম্পর্কটা একদম 100% তোমার ব্রেনে একদম গেঁথে যাবে, যেটা পড়াটা অনেক ইফেক্টিভ ভাবে হবে। এখন সুন্দরভাবে তোমরা এই রুলসটা ফলো করতে পারো। আর যাদের হচ্ছে একবার পড়লে দুইবার পড়লে মুখস্থ হয়ে যায়, মাচ মোর বেটার কি বা আমরা ভাবে দুইটা রুলস ফলো করতে পারি। তাহলে এখান থেকে আমরা এতটুকু আমরা পড়ে নেব, ঠিক আছে না? এখান থেকে এতটুকু পড়ে নেব যে এস ইকুয়াল তোমার হচ্ছে কি ভি আই টি রাখা যেতে পারে, যেখানে এস সমান হচ্ছে তাপকে বোঝায়। অর্থাৎ এটাকে আবার এভাবে লেখা যেতে পারে যে ভি ইকুয়াল এস ইকুয়াল ভি আই টি ইকুয়াল আই স্কয়ার আর টি, ঠিক আছে না? অর্থাৎ একে আবার ভি স্কয়ার আর বা ভি স্কয়ার বাই আর টি লেখা যেতে পারে, অথবা পিটি লেখা যেতে পারে, ঠিক আছে না? এটা মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য হিউজ পরিমাণ ইম্পর্টেন্ট। অলরেডি চলে আসছিল, দেখো 15 থেকে 16 সালে এটা ম্যাথ আকারে চলে আসছিল। আর এটা হচ্ছে কি, এটা হচ্ছে ক্যালকুলেশনে চলে আসছিল, ঠিক আছে না? ক্যালকুলেশনে চলে আসছিল। আর এটা হচ্ছে ডেন্টাল ভর্তি পরীক্ষা চলে আসছিল। তো ইনফিনিটি স্টার ইম্পর্টেন্ট, এটা আমাদের মাস্ট টু নো, এটা আমাদের জানতেই হবে, ঠিক আছে না? আর তোমাদের মেইন এক্সামের কথা বলি, মেইন এক্সামের জন্য একদম হিউজ পরিমাণ ইম্পর্টেন্ট। এখান থেকে তোমার মাস্ট টু নো একদম জানতেই হবে, পড়তে হবে। নেক্সট আমরা চলে আসলাম যে জুলের তাপীয় ক্রিয়ার সূত্র চলে আসলাম, অর্থাৎ জুল নিয়ে এখন আমরা আলোচনা করবো যে জুলের 3টে সূত্র আছে। সরি, প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, তৃতীয় সূত্র, ঠিক আছে না? অর্থাৎ এখানে বলছে যে 1841 খ্রিস্টাব্দে ইংরেজ বিজ্ঞানী জেপি জুল, ঠিক আছে না? জেপি জুল পরিবাহীর ভেতর দিয়ে বিদ্যুৎ প্রবাহ এর ফলে উৎপন্ন তাপের পরীক্ষালব্ধ ফলাফল হতে 3টি সূত্র তোমার বিবৃতি করেন। তাহলে এখান থেকে কোশ্চেন চলে আসতে পারে যে বিজ্ঞানী জেপি জুল যে 3টে সূত্র প্রদান করেছেন কত সালে? 1800 তোমার হচ্ছে 41 সালে, অর্থাৎ 1841 সালে, ঠিক আছে না? এখান থেকে এতটুকু বুঝতে করতে হবে। এবং কে বা আবিষ্কার করেছেন? জেপি জুল আবিষ্কার করেছেন, জিওইউএল জুল আবিষ্কার করেছেন। এবং কয়টি সূত্র আবিষ্কার করেছেন? 3টি সূত্র আবিষ্কার করেছেন। সেই 3টি সূত্র সম্পর্কে আমরা কি করব, এখন সুন্দরভাবে ভাইয়ের সঙ্গে পড়ে নেব। তো প্রথম সূত্রটাকে বলা হয় কি, তোমার প্রথম সূত্রটাকে বলা হয় বিদ্যুৎ প্রবাহ মাত্রার সূত্র, ঠিক আছে না? প্রথম সূত্রকে বলা হয় বিদ্যুৎ প্রবাহ মাত্রার সূত্র। দ্বিতীয় সূত্রকে বলা হয় তোমার হচ্ছে কি, দ্বিতীয় সূত্রকে বলা হয় রোধের সূত্র। তৃতীয় সূত্রকে বলা হয় সময় সূত্র বলা হয়। তাহলে এখান থেকে আমরা এতটুকু সম্পর্কে জানলাম যে প্রথমটাকে তোমার হচ্ছে কি সময়, তৃতীয়টা হচ্ছে সময় দ্বারা নির্দেশ করে থাকে, যে আমরা টি ব্যবহার করতে পারি। তারপর হচ্ছে রোধের সূত্রকে তেমন আর দ্বারা প্রকাশ করা হতে পারে। আর তড়িৎ প্রবাহ মাত্রাকে আই দ্বারা প্রকাশ করা হতে পারে,
একটু আগে আমরা সুন্দরভাবে আমরা জেনে নিব, সমস্যা নাই। জাস্ট এইখান থেকে এতটুকু আমাদের মুখস্থ করতে হবে যে এভাবে কোশ্চেন চলে আসবে সিকিউতে, যে হচ্ছে জুলের প্রথম সূত্রটা বিবৃতি করো। তাহলে সিকিউতে ক নাম্বার কোশ্চেন জন্য চলে আসতে পারে, খ নাম্বার কোশ্চেন জন্য এই পার্টগুলো হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে না, মাস্ট টু নো। এখান থেকে আমাদের জানতে হবে, ঠিক আছে না। অর্থাৎ এখান থেকে আমরা এতটুকু সম্পর্কে জানবো যে হচ্ছে প্রথম সূত্র যদি বলে তাহলে আমাদের এভাবে আমাদের লিখে দিতে হবে যে বিদ্যুৎবাহী পরিবাহী রোধ আর এবং বিদ্যুৎ প্রবাহমাত্রা টি অপরিবর্তিত থাকলে, ঠিক আছে না, অর্থাৎ কনস্ট্যান্ট থাকলে তোমার হচ্ছে কি পরিবাহীর বিদ্যুৎ প্রবাহমাত্রা দারুণ উদ্বোধ তাপ বিদ্যুৎ প্রবাহমাত্রা কি হতে পারে, সমানুপাতিক হতে পারে। তাহলে আমরা লিখতে পারি কি এই সমানুপাতিক তোমার হচ্ছে কি আই স্কয়ার লিখতে পারি, যেহেতু বলছে কি বর্গের সমানুপাতিক, তো আই স্কয়ার আর লিখতে পারি। অর্থাৎ এটাকে ফরম্যাটে আমরা কি লিখতে পারি, তোমার H1 আই স্কয়ার 1 লেখা যেতে পারে, তারপরে H2 H2 লেখা যেতে পারে, আই স্কয়ার তাহলে কি 2 লেখা যেতে পারে, এবং H3 কি লেখা যেতে পারে, আই স্কয়ার 3 লেখা যেতে পারে। অর্থাৎ এই ফরম্যাটটা আমাদের মাস্ট টু নো একদম মনে রাখতে হবে, ঠিক আছে না। এবং এই সূত্রটা আমাদের মনে রাখতে হবে যে H স্কয়ার আই টি স্কয়ার লেখা যেতে পারে, যে সেখানে কনস্ট্যান্ট থাকতে পারে কি একদম মেডিকেলের জন্য একদম হিউজ পরিমাণে ইম্পর্টেন্ট, একদম আমাদের মাস্ট টু নো, আমাদের জানতেই হবে, ঠিক আছে না, একদম জানতেই হবে ফর যে আইন। তাহলে এখান থেকে এতটুকু আমাদের মুখস্থ করে নেব আমরা যে জুলের প্রথম সূত্র হচ্ছে কি এইচ সমানুপাতিক আই স্কয়ার হতে পারে, যেখানে আর টি এবং হচ্ছে কি আর স্থির থাকতে পারে, যেখানে আর হচ্ছে রোধ আর টি হচ্ছে সময়, ঠিক আছে না। এখান থেকে এতটুকু মুখস্থ করব। যদি তাপের পরিমাণ যদি দ্বিগুণ বাড়া হয় তাহলে তোমার হচ্ছে উদ্ভূত তোমার হচ্ছে কি যদি আমরা প্রবাহ মাত্রা যদি দ্বিগুণ বাড়াই তাহলে তাপের চাপ চাপ হবে 4 গুণ, আর প্রবাহ মাত্রা যদি আমরা অর্ধেক করি তাহলে তাপের মাত্রা হতে পারে কি 1/4 হতে পারে, একদম মাস্ট টু নো। এখান থেকে আমাদের জানতে হবে, ঠিক আছে না। এখান থেকে আমাদের নোট করে নেব এবং আমরা মুখস্থ করে নেব, আর এই ফর্মেটটা আমাদের জানতেই হবে। এই ফর্মেটটা ওভারঅল এডমিশনের ক্ষেত্রে প্রচন্ড পরিমাণে ইম্পর্টেন্ট বা ম্যাথ আকারে আসতে পারে। যখন ভাইয়া সুন্দর ভাই তোমাদের বোর্ড কোশ্চেনগুলো ম্যাথ আকারে সলিউশন করে দেবে তখন বুঝতে পারবা যে কতটুকু আমরা আলোচনা করছিলাম, পড়াটা কতটুকু আমাদের জন্য একদম বেনিফিট বয়ে নিয়ে আসছে, ঠিক আছে না। এখান থেকে আমরা এতটুকু আমরা শেষ করে দিলাম। নেক্সট পয়েন্ট আমরা চলে আসলাম যে হচ্ছে মানে হচ্ছে জুলের দ্বিতীয় সূত্র। তো জুলের দ্বিতীয় সূত্র রোধের সূত্র তাহলে পড়তে হবে যে বিদ্যুৎ প্রবাহ মাত্রা এবং বিদ্যুৎ প্রবাহকালে অপরিবর্তিত থাকলে পরিবাহীর বিদ্যুৎ প্রবাহ মাত্রা দারুণ তাপ রোধের কি হতে পারে, সমানুপাতিক হতে পারে। অর্থাৎ এটাকে লেখা যেতে পারে কি এইচ সমানুপাতিক আর লেখা যেতে পারে, যেখানে কি কি স্থির থাকতে পারে বা কনস্ট্যান্ট থাকতে পারে, তড়িৎ প্রবাহ সেখানে কনস্ট্যান্ট থাকে এবং টি স্থির থাকতে পারে, এবং সেখানে সময় সেখানে তাপের সাথে রোধের সম্পর্কটা হচ্ছে সমানুপাতিক। এখন যদি আমরা যদি সেখানে যদি তাপের পরিবাহী রোধ যদি দ্বিগুণ বা অর্ধেক করি তাহলে তাপ যথাক্রমে তেমন কি দ্বিগুণ বা অর্ধেক পরিবর্তিত হতে থাকবে, এবং সেটা আমরা নিচে লিখতে পারি S1 বাই R1 ইকুয়াল S2 বাই R2 ইকুয়াল S3 বাই R3 লেখা যেতে পারে, একদম মাস্ট টু নো। এখান থেকে আমাদের জানতে হবে, এই সমীকরণটা আমাদের মনে রাখতেই হবে। এটা ম্যাথের ক্ষেত্রে প্রচন্ড পরিমাণে ইম্পর্টেন্ট। এখান থেকে আমরা এতটুকু সম্পর্কে আমরা আলোচনা করব, এবং এই ফরম্যাটটা তোমরা সুন্দরভাবে দেখে নিবা। এটা মেডিকেলের জন্য, ডেন্টাল ভর্তি পরীক্ষার জন্য একদম ইনফিনিটি স্টার ইম্পর্টেন্ট। দেখো আর ডেন্টাল ভর্তি পরীক্ষা 18 থেকে 19 সালে চলে আসছিল। তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে আমাদের এতটুকু পয়েন্ট টু বি নোটেড, এখান থেকে আমাদের এতটুকু নোট করতে হবে, ঠিক আছে না। তারপর আমরা চলে আসলাম যে জুলের তৃতীয় সূত্র চলে আসলাম। তো তৃতীয় সূত্রটা হচ্ছে তাপের সাথে তোমার হচ্ছে সময়ের সূত্র হচ্ছে কি সমানুপাতিক হতে পারে, যেখানে আই এবং তোমার হচ্ছে কি টি স্থির থাকতে পারে, এবং যদি আমরা প্রবাহ কাল যদি আমরা 3 বা 4 গুণ বৃদ্ধি করি তাহলে তাপের পরিমাণও সেখানে দ্বিগুণ এবং 4 গুণ বৃদ্ধি পাবে, যেখানে সমীকরণ হিসেবে অবস্থান করতে পারে H1 বাই T1 ইকুয়াল H2 বাই T2 ইকুয়াল H3 বাই T3 হিসেবে সেখানে বলা যায়, এবং ধ্রুবক সেখানে অবস্থান করতে পারে। জাস্ট আমরা এখানে এগুলো আমরা সুন্দরভাবে কি করব, মুখস্থ করে নিব। এগুলা আমাদের হচ্ছে মেইন এক্সামের জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে না। কতটুকু ইম্পর্টেন্ট ভাইয়া তোমরা ভাইয়া যখন তোমাদের এমসিকিউ সলিউশন করে দেখাবে তখন বুঝতে পারবা আসলে ভাইয়া যতটুকু বলছে ততটুকুর মধ্যে আসছে। বিশ্বাস করো, যাই পড়াবো তাই চলে আসবে, ঠিক আছে না। জাস্ট তোমরা খালি রিভিশন দেওয়ার তোমাদের কাজটা এতটুকুই তোমার নিজে করতে হবে। তাহলে এখান থেকে আমরা এতটুকু সম্পর্কে জানলাম যে বিদ্যুৎবাহী পরিবাহী রোধ এবং বিদ্যুৎ প্রবাহ মাত্রা অপরিবর্তিত থাকলে পরিবাহীতে বিদ্যুৎ প্রবাহের দারুণ উদ্বোধ তাপ বিদ্যুৎ প্রবাহকালে সমানুপাতিক হতে পারে, ঠিক আছে না। অর্থাৎ এইচ সমানুপাতিক আর টি হতে পারে, ঠিক আছে না। এটা ফরম্যাট হতে পারে, এখান থেকে আমরা দেখে নিলাম। এবং সেখানে এই সমান আমরা সমানুপাতিক আমরা কি লিখতে পারি, এইচ সমান আমরা লিখতে পারি আই স্কয়ার লিখতে পারি, আর টি লিখতে পারি, যেখানে হচ্ছে কি এখানে কে আই টি আর লেখা যেতে পারে, আর স্কয়ার লেখা যেতে পারে, যেখানে 0.24 আই স্কয়ার আর টি এবং ক্যালোরি আকারে প্রকাশ করা যেতে পারে। এই ফরম্যাটটা জাস্ট আমাদের মুখস্থ করতে হবে। এটা ওভারঅল অনেকবার বোর্ড কোশ্চেনে এমসিকিউতে চলে আসছিল। তো তোমাদের মেইন এক্সামের জন্য একদম এমসিকিউর জন্য একদম ভরপুরভাবে ইম্পর্টেন্ট, একদম সুন্দরভাবে সেট করে নিবা মাথায় ব্রেন।
ঠিক আছে না? যেখানে কে হচ্ছে সমানুপাতিক ধ্রুবক এবং এর মান হচ্ছে 0.24 হতে পারে এবং একে I1/j দ্বারা প্রকাশ করা হতে পারে। এগুলা হালকা পাতলাভাবে তোমরা দেখে নিবা, ঠিক আছে না? এগুলো যে ইম্পোর্টেন্ট, আহামরি ইম্পোর্টেন্ট এমনটাও না, কিন্তু দেখিতে হবে, আমাদের দেখতে হবে আমরা ইম্পোর্টেন্ট, ঠিক আছে না? তাও পড়াই দিচ্ছি, দেখো যে হচ্ছে তাপের সমতুল্য তুল্যাঙ্ক, অর্থাৎ একক তাপ উৎপাদন করতে যে পরিমাণ কাজ করতে হয় তাই হচ্ছে একক তাপ, আর যে পরিমাণ কাজ সম্পাদিত করতে হয় তাই হচ্ছে যান্ত্রিক সমতুল্য। জাস্ট তোমরা রিডিং দিয়ে দিবা, ঠিক আছে না? গো ফর রিডিং দিলে জাস্ট এখান থেকে এতটুকু কভার হয়ে যাবে। তো এই পেজটার মধ্যে ওভারঅল অনেক অনেক ইনফরমেশন দেওয়া আছে, মানে হচ্ছে সিকিউর জন্য, এমসিকিউর জন্য। সুন্দরভাবে তোমরা পড়বা, পড়ে নিলে একদম কভার হয়ে যাবে, ঠিক আছে না? আমরা নেক্সট পেজে আমরা চলে যাই। নেক্সট পেজে কি বলছে? নেক্সট পেজে তোমাদের এতটুকুই বলছে যে জানার বিষয় কতগুলো দেওয়া আছে, ঠিক আছে না? জানার বিষয় কি কি দেওয়া আছে ভাইয়ের সঙ্গে পড়ে নাও। যে হচ্ছে এখান থেকে আমাদের এতটুকু পড়ে নেবো যে তাপমাত্রা বৃদ্ধি পেলে পরিবাহী রোধ বাড়ে, কিন্তু পরিবাহক কর্ত কি কি পেতে পারে? হ্রাস পেতে পারে। তাহলে এখান থেকে এতটুকু আমাদের জানতে হবে যে তাপমাত্রা যদিও বৃদ্ধি পায়, তার রোধও যদি বাড়ে, কিন্তু পরিবাহকত্ব এর ব্যস্তানুপাতিক সম্পর্ক, ঠিক আছে না? কর্তৃপাতিক সম্পন্ন ব্যাস হয় আকার নু ব্যস্তানুপাতিক সম্পর্ক বিরাজমান করতে পারে। তাই হচ্ছে রোদের মান বাড়লে, তাপমাত্রার মান বাড়লে পরিবাহকত্ব মান কি হবে? একদম সিম্পলি ভাবে ডিক্রিজ করবে, অর্থাৎ কমে যাবে। তারপর এখান থেকে তারপর নেক্সট আমরা পয়েন্টটা থেকে এতটুকু পড়বো যে পরিবাহী রোধ দৈর্ঘ্য উপাদান তাপমাত্রা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপর নির্ভর করে, কিন্তু স্থিতিস্থাপক ধর্মের উপর নির্ভর করে না। পয়েন্ট টু বি নোটেড। এখান থেকে এতটুকু আমাদের মুখস্থ করতে হবে যে পরিবাহী রোধ দৈর্ঘ্য, ঠিক আছে না, উপাদান, তাপমাত্রা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপর নির্ভর করে বটেই, কিন্তু কিসের উপর নির্ভর করে না? এই যে স্থিতিস্থাপক ধর্মের উপর নির্ভর করে না। এটা তোমাদের মেইন এক্সামের জন্য একদম 10 স্টার ইম্পর্টেন্ট, এমসিকিউর জন্য একদম মাস্ট টু নো। এখান থেকে আমরা এতটুকু আমরা সুন্দরভাবে কি করব? আশা করা যায় সুন্দরভাবে তোমরা মুখস্থ করে নিবা, ঠিক আছে না? আর এগুলো তোমার কিছু পড়তে হবে না, জাস্ট তোমরা রিডিং দিয়ে দিবা। ম্যাথ তোমাদের জাস্ট আমি রিভিশন দিয়ে দিচ্ছি, জাস্ট ডোন্ট ওয়ারি, মানে বি হ্যাপি, ঠিক আছে? তারপর আমরা চলে আসি যে মুক্ত ইলেকট্রনে চলে আসি। মুক্ত ইলেকট্রন থেকে আমাদের এতটুকু পড়তে হবে যে মুক্ত ইলেকট্রনটা কাকে বলে, অর্থাৎ তারণ বেগ একটা দেওয়া আছে, ঠিক আছে না? অর্থাৎ এখান থেকে আমরা এতটুকু পড়বো যে মুক্ত ইলেকট্রন সমূহ ধাতব তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের সময় যে বেগে চলে তাকে মুক্ত তারণ বেগ বলে, ঠিক আছে না? অর্থাৎ এখান থেকে আমাদের এতটুকু আমাদের মুখস্থ করতে হবে। সিকিউতে ক নাম্বার কোশ্চেনের জন্য লেস দেন ইম্পর্টেন্ট, কিন্তু পড়ে নিতে হবে। নিচেরটা আরো সুন্দরভাবে দেওয়া আছে যে বিদ্যুৎ প্রবাহের সময় যে ইলেকট্রন নিম্ন বিভব থেকে উচ্চ বিভব দিকে ধাবিত হয় তাদেরকে কি বলা হয়? তোমার তারণ বেগ বলা হয়। তাহলে এখানে নিম্ন থেকে উচ্চ বিভব দিকে ধাবিত হতে পারে, ঠিক আছে না? অর্থাৎ এখান থেকে এতটুকু আমরা পয়েন্ট আমরা মুখস্থ করব, করলে এই পয়েন্টটা তোমাদের ভালোভাবে ব্রেনে গেঁথে যাবে, ঠিক আছে না? এখান থেকে এমসিকিউতে কোশ্চেন চলে আসবে যে হচ্ছে তারণ বেগ উচ্চ থেকে নিম্ন না নিম্ন থেকে উচ্চ দিকে ধাবিত হয়? অবশ্যই এটা নিম্ন বিভব থেকে উচ্চ বিভব দিকে ধাবিত হতে পারে এবং সেখানে মুক্ত ইলেকট্রন বিরাজমান করতে পারে। অর্থাৎ সেখানে আমরা সূত্রটা আমরা দেখতে পারি যে হতে পারে বড় বড় এন ইকুয়াল এন ভি হতে পারে, একে আবার এন এ এল লেখা যেতে পারে এবং এন এ এল ভিডি লেখা যেতে পারে, ঠিক আছে না? অর্থাৎ এখানে এতটুকু আমরা পড়ে নেব যেখানে যেখানে হচ্ছে যেখানে হচ্ছে তারণ বেগকে ভি দ্বারা প্রকাশ করা হয়, মুক্ত ইলেকট্রন সংখ্যাকে এন দ্বারা প্রকাশ করা হয়, ক্ষেত্রফল হচ্ছে এ, ইলেকট্রনের চার্জ হচ্ছে তোমার ই দ্বারা প্রকাশ করা হতে পারে, অর্থাৎ ইলেকট্রনের চার্জ হচ্ছে -1.6 ইন্টু 10 ইনভার্স 19 হতে পারে। তো আসো আরেকটু হালকা পাতলা ভাবে তোমাদের আরেকটু তোমাদের সুন্দরভাবে পড়াই দিই। এখানে একটা সম্পর্ক আমরা দেখলাম, ঠিক আছে না? আর একটা সম্পর্ক হতে পারে যদি আমরা ই এম ইউ তে নেই, তাহলে 1.6 ইন্টু 10 ইনভার্স, সেখানে আমরা এক আমরা যোগ দেবো, অর্থাৎ তোমার হচ্ছে কি ই এম ইউ এককে হতে পারে। আবার যদি আমরা ই এস ইউ এককে নেই তাহলে সেখানে আসবে 4.6 ইন্টু 10 ইনভার্স, যেমন হচ্ছে কি -10 ইএসইউ এককে চলে আসবে। তো এই ফরম্যাটগুলো কেমিস্ট্রির জন্য হিউজ পরিমাণে ইম্পর্টেন্ট। এই ফরম্যাটগুলো তোমরা দেখে নিবা, ঠিক আছে না? এই ফরম্যাটগুলো লিখে দিচ্ছি এই কারণে যে এমসিকিউতে ওভারঅল চলে আসবে। ফিজিক্স হোক, কেমিস্ট্রি হোক, অনেক অনেক ইম্পর্টেন্ট। তারপর যেখানে যেখানে আই হচ্ছে তড়িৎ প্রবাহ আর আই ইকুয়াল ভিটি বোঝানো হতে পারে কি অতিক্রান্ত দূরত্বকে বোঝানো হতে পারে। তো এটা এমসিকিউর জন্য আমরা দেখে নিব, সিকিউর জন্য ইম্পর্টেন্ট। সিকিউতে যে ইম্পর্টেন্ট এবং ম্যাথের জন্য ওভারঅল ইম্পর্টেন্ট, এখান থেকে দেখে নিতে হবে। নেক্সট আমরা চলে আসি যে এই যে লাস্টের সূত্রগুলো আমরা দেখে নেব। কয়টা সূত্র জাস্ট কষ্ট করে, ঠিক আছে না? কষ্ট করে সুন্দরভাবে স্মাইল দিয়ে আমরা সুন্দরভাবে মুখস্থ করে নেব, ঠিক আছে না? অর্থাৎ এগুলা ইম্পর্টেন্ট, টিটিএম করে নিবা। আবারও যখন ভাইয়া তোমাদের দেখাই দিবে, প্রবলেম সলিউশন করে দেখাই দিবে, তখন বুঝতে পারবা যেগুলো আসলে কতটুকু ইম্পর্টেন্ট, ঠিক আছে না? এটা হচ্ছে বেগ সংক্রান্ত রাশিমালার সমীকরণ, অর্থাৎ তারণ বেগ সমীকরণ হচ্ছে এই তিনটা হতে পারে। কি কি হতে পারে ভাইয়ের সঙ্গে আরেকবার সুন্দরভাবে রিভিশন দিই আমরা যে আই ইকুয়াল কি কি হতে পারে? আই ইকুয়াল তোমার ডি কিউ ইকুয়াল ডি আই হতে পারে। তারপর হচ্ছে এটাকে আবার ই এন এ ভি ডি তোমার ই দ্বারা প্রকাশ করা হয়, বাই তোমার ডিটি দ্বারা প্রকাশ করা হয়।
অর্থাৎ একে আবার এন এ ভি দ্বারা প্রকাশ করা হতে পারে। অর্থাৎ ভি এখানে লেখা যেতে পারে, কি লেখা যেতে পারে, যে 1/n a e আকারে লেখা যেতে পারে। তো এই ফরম্যাটগুলো দেখে নিবা, এটা ট্রু ফলস এর হিউজ পরিমাণে ইম্পর্টেন্ট, ঠিক আছে না? তারপর আমরা চলে আসলাম কি, তারপর এখান থেকে এতটুকু আমরা আমাদের জেনে নিতে হবে যে তারণ বেগ এবং প্রবাহ ঘনত্বের মধ্যে সম্পর্ক হচ্ছে এই যে এই ফরম্যাটটা। এই ফরম্যাটটা তোমরা দেখে নিবা। তারণ বেগের একক হচ্ছে তোমার কি অ্যাম্পিয়ার মিটার ইনভার্স 2 হতে পারে। এটা ইনফিনিটি স্টার ইম্পর্টেন্ট। এখান থেকে এতটুকু জানলে মোর দেন এনাফ, ঠিক আছে না? এখান থেকে এতটুকু জানবা, এইগুলোই হচ্ছে মেন এক্সামে চলে আসে। বিশ্বাস যদি না হয় তাহলে কোশ্চেন ব্যাংক খুলে দেখো, এগুলো ওভারঅল চলে আসছিল, ঠিক আছে না? অর্থাৎ আমরা এগুলো কি করব, রিভিশন প্রসেসের মধ্যে রাখবো। দিন শেষে আমাদের রিভিশন দিতে হবে, না হলে আমাদের ব্রেন ক্যাচ আপ করতে পারবে না, ব্রেনে স্টোরেজ ধরে রাখতে পারবে না, ঠিক আছে না? তো শর্ট সার্কিট হবে পরীক্ষার হলে। তো শর্ট সার্কিট তো মানে হতে দেওয়া যাবে না, ব্রেনকে বুঝাইতে হবে, ঠিক আছে না? এই ম্যাথগুলো ইম্পর্টেন্ট, এগুলো এইচডব্লিউ করে রাখবা, এগুলো সুন্দরভাবে প্র্যাকটিস করবা, এগুলো অনেক অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে না? অর্থাৎ ওভারঅল যাই তোমাদের পড়াইলাম না কেন, তাই এগুলো যদি সুন্দরভাবে প্র্যাকটিস করো, দেখবা অনায়াসে পেরে গেছো, ঠিক আছে না? এটা বইয়ের ভর্তি পরীক্ষা চলে আসছিল। তো বুয়েট ইউনিভার্সিটি স্ট্যান্ডার্ড একটা ইউনিভার্সিটি, তো অনেক ইম্পর্টেন্ট ইঞ্জিনিয়ারিং একটা প্রসেস, ঠিক আছে না? এখান থেকে এতটুকু আমরা পড়ে নিলাম। তারপর চলে আসলাম যে রোধ এবং আপেক্ষিক রোধে চলে আসলাম। রোধ জিনিসটা আলাদা, আপেক্ষিক রোধ জিনিসটা আলাদা, এখন আমরা দেখব। তো এখান থেকে এতটুকু পড়তে হবে যে রোধ কাহাকে বলে। আমরা আগেও পড়ে আসলাম, যেহেতু আবার চলে আসলো সেহেতু আমরা আবার পড়বো। যে কোনো একটি পরিবাহীর মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহ প্রবাহিত হলে প্রবাহর মধ্য দিয়ে যে বাধা সৃষ্টি হয় তাকে কি বলা হয়, সেই বাধাকে কি বলে থাকে, সেই বাধাকে আমরা রোধ বলে থাকি, ঠিক আছে? এখান থেকে এতটুকু আমাদের মুখস্থ করতে হবে যে বাধা প্রদান করার প্রক্রিয়াকে কি বলা হয়, রোধ বলা হয়, ঠিক আছে না? অর্থাৎ এখান থেকে আমাদের এতটুকু আমরা মুখস্থ করে নেব। সিকিউতে ক নাম্বার কোশ্চেন জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে না? রিমেম্বার দ্যাট, আমি বারবার বলতেছি, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো বারবার বলতেছি, ঠিক আছে না? পয়েন্ট টু বি নোটেড, ব্রেনে সুন্দরভাবে তোমরা গেঁথে রাখবা। অর্থাৎ এখান থেকে এতটুকু আমাদের মুখস্থ করতে হবে যে এসআই এককে এর একক হচ্ছে ওহম, একে ওমেগা দ্বারা প্রকাশ করা হতে পারে। একে কি দ্বারা প্রকাশ করা হতে পারে, ওমেগা দ্বারা প্রকাশ করা হতে পারে। ইম্পর্টেন্ট, বিশেষ ক্ষেত্রে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য, ঠিক আছে না? অর্থাৎ এখান থেকে আমরা সুন্দরভাবে পড়ে নিতে হবে। তারপরে এভাবে স্যারদের একটা প্রিয় কোশ্চেন হচ্ছে যে 1 নিউটন কাকে বলে, 1 ওহম কাকে বলে, বা হ্যান ত্যান, এগুলো অনেকবার কোশ্চেন চলে আসছিল। তো কোনো পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য 1 ভোল্ট এবং এর মধ্য দিয়ে, ঠিক আছে না? এবং এর মধ্য দিয়ে 1 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত হলে ওই পরিবাহী রোধকে কি বলা হয়, 1 ওহম বলা হয়। মুখস্থ আমরা করে নেব, ঠিক আছে না? এবং রোধের সূত্রটা মাস্ট আমাদের মুখস্থ করতে হবে। এটা দুটি বিষয়ের উপর নির্ভর করে থাকে। সেই দুইটা বিষয় কি কি হতে পারে, একটা দৈর্ঘ্যের সূত্রের উপর, একটা প্রস্থের বলের সূত্রের উপর। তাহলে এখান থেকে আমাদের এতটুকু আমাদের মুখস্থ করবো। 10 স্টার ইম্পর্টেন্ট, ঠিক আছে না? এমসিকিউর জন্য একদম ইম্পর্টেন্ট, ঠিক আছে না? ওভারঅল সিকিউতে ক নাম্বার কোশ্চেন চলে আসতে পারে, যে হচ্ছে এভাবে কোশ্চেন চলে আসবে, যে হচ্ছে রোধের সূত্র কয়টির উপর নির্ভর করে থাকে। 1 নম্বর হচ্ছে দৈর্ঘ্যের সূত্র, 2 নম্বর হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সূত্র হিসেবে অবস্থান করতে পারে। মাস্ট টু নো। এখান থেকে আমাদের কি করবো, এখান থেকে এভাবে আমাদের জানতে হবে এবং পড়তে হবে, ঠিক আছে না? তো চলে আসো, এখান থেকে এতটুকু পড়বো যে দৈর্ঘ্যের সূত্র আসলে কি, যে হচ্ছে দৈর্ঘ্য তোমার হচ্ছে কি এই রোধের কি হতে পারে, সমানুপাতিক হতে পারে। এখান থেকে এতটুকু মুস্ত করে নেবো। আর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সাথে তোমার ব্যস্তানুপাতিক হতে পারে, ঠিক আছে না? এখান থেকে এতটুকু সূত্র নেবো, যেখানে তাপমাত্রা, দৈর্ঘ্য এবং উপাদান স্থির থাকলে কোনো পরিবাহী রোধ অর্থাৎ কোনো পরিবাহী রোধ, ঠিক আছে না? কোনো পরিবাহী রোধ, ওই পরিবাহ ওই ওই ও- ওই কোনো পরিবাহী রোধ তোমার হচ্ছে কি তার প্রস্থচ্ছেদের ব্যস্তানুপাতিক হতে পারে। এই ফরম্যাটটা আমরা মনে রাখবো, যেখানে আর ব্যস্তানুপাত সমানুপাতিক এল বা 1/a হতে পারে, এবং এ হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, যেখানে সূত্রটা দাঁড়ায় আর ইকুয়াল আর 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 সমানুপাতিক 1/l হতে পারে, ঠিক আছে না? যেখানে যদি আমরা সমানুপাতিক উল্টায় দিই তাহলে রো এখানে চলে আসে, অর্থাৎ আর ইকুয়াল রো তোমার l/a আকারে লেখা যেতে পারে, ঠিক আছে না? এখান থেকে এতটুকু আমাদের মুখস্থ করতে হবে। এই ফরম্যাটটা ম্যাথের ক্ষেত্রে একদম প্রচন্ড পরিমাণে ইম্পর্টেন্ট, এমসিকিউর ক্ষেত্রে অনেক অনেক ইম্পর্টেন্ট। এখান থেকে এতটুকু আমাদের করে নিতে হবে। আর এই সম্পর্কটা দেখে নিবা, এই একটা সম্পর্ক জাস্ট তোমরা নোট করে নিবা, ঠিক আছে না? তারপর আমরা চলে আসলাম যে আপেক্ষিক রোধে চলে আসলাম। আপেক্ষিক রোধ আর কি নামে ডাকা হয়, রোধাঙ্ক নামে ডাকা হয়। এখান থেকে মুক্ত করতে হবে, অর্থাৎ কোনো পরিবাহীর আপেক্ষিক রোধ এবং রোধাঙ্ক এর উপাদান এবং তাপমাত্রার উপর নির্ভর করে থাকে। তাহলে কিসের উপর নির্ভর করে থাকে ভাইয়া, পুরা তাপমাত্রার উপর নির্ভর করে থাকে। এখান থেকে এতটুকু সম্পর্কে আমাদের ধারণা নিতে হবে এবং জানতে হবে, যে হচ্ছে আপেক্ষিক রোধের হচ্ছে আরেকটা নাম হচ্ছে রোধাঙ্ক। এটা কোনো পরিবাহীর আপেক্ষিক রোধ বা রোধাঙ্ক কিসের উপর নির্ভর করে থাকে, উপাদানের উপর নির্ভর করে থাকে। এই পয়েন্টটা মনে রাখতে হবে, এবং তাপমাত্রার উপর নির্ভর করে থাকে, এটা পয়েন্ট আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে না? এই সূত্রটা আবার আবার একটু দেখে নেব, চোখ বোলাই নেব। তারপর চলে আসলাম যে আপেক্ষিক রোধটা কাকে বলে। সিকিউতে
একদম ইম্পর্টেন্ট। সিকিউরিটি ক নাম্বার কোশ্চেন জন্য ইম্পর্টেন্ট, মুখস্থ করতে হবে যে একটি একক দৈর্ঘ্য এবং একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট কোনো পরিবাহী তার প্রস্থচ্ছেদের অবিলম্বভাবে বিদ্যুৎ প্রবাহে যে পরিমাণ বাধা প্রদান করে তাকে বলা হয় আপেক্ষিক রোধ বলা হয়। আপেক্ষিক রোধের বেলায় এই অবিলম্ব কথাটা 100% ইম্পর্টেন্ট, একদম 10 স্টার ইম্পর্টেন্ট। এই 10 স্টার ইম্পর্টেন্ট কথাটা তোমার একদম মাথায় সেট করে নিতে হবে, ঠিক আছে না? যে আপেক্ষিক রোধের বেলায় অবিলম্ব চলে আসে সংখ্যার মধ্যে। আপেক্ষিক রোধের একক হচ্ছে ওহম মিটার। আমরা পড়ছিলাম যে রোধের একক হচ্ছে ওহম, ওহম শুধু ছিল, ঠিক আছে, বা ওমেগা ছিল, আর এটা হচ্ছে ওমেগা মিটার হতে পারে। এই হচ্ছে এটা পয়েন্টটা ইনফিনিটি ইম্পর্টেন্ট, মুখস্থ করে নেবো আমরা যে আপেক্ষিক রোধের একক হচ্ছে মেগামিটার হতে পারে। অর্থাৎ আপেক্ষিক রোধ কিসের উপর নির্ভর করে থাকে? 4টি বিষয়ের উপর নির্ভর করে থাকে। সেই 4টি বিষয় কি হতে পারে? পরিবাহীর দৈর্ঘ্য, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, পরিবাহীর উপাদান এবং তাপমাত্রার উপর নির্ভর করে থাকে। এইগুলাই কোশ্চেনগুলাই তোমাদের মেইন এক্সামে চলে আসছিল এবং তোমাদের মেইন মেইন এডমিশন ভর্তি পরীক্ষায় চলে আসছিল। তেমনইভাবে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য ইনফিনিটি স্টার ইম্পর্টেন্ট। এখান থেকে মাস্ট টু, এখান থেকে আমাদের জানতে হবে যে রোধের নির্ভরশীলতা তোমার হচ্ছে কি 4টি বিষয়ের উপর নির্ভর করে। কয়টি বিষয়ের উপর নির্ভর করে? 4টি বিষয়ের উপর নির্ভর করে। একটা পরিবাহী দৈর্ঘ্যের উপর, পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপর, উপাদানের উপর নির্ভর করে, তাপমাত্রার উপর নির্ভর করে থাকে। একদম রিভিশন দিব এই প্রসেসটা, আর সুন্দরভাবে আমরা মনে রাখবো। মনে রাখলেই দিন শেষে আমাদের একটা কি ভালো একটা রেজাল্ট আশানুরূপ ভাবে চলে আসবে, ঠিক আছে না? তো এমনভাবে পড়াশোনাটা করবা যেন রেজাল্ট নিয়ে তোমাদের চিন্তা করতে না হয়। রেজাল্ট যেন চিন্তা করে যে আমি হাবিবের কাছে যাব, বা হচ্ছে হ্যান মানে হচ্ছে কথা হচ্ছে যে তোমার কাছে যাবে, বা তুমি যেভাবে ইফোর্ট দিবা সেভাবে রেজাল্ট তোমার কাছে চলে আসবে, ঠিক আছে না? আমরা রেজাল্ট নিয়ে ভাববো না, জাস্ট পড়াটা আমরা আমরা কমপ্লিট করেই আমরা পরীক্ষা হলে হাসি মুখে যাবো, এবং ব্রেনে কোনো আমরা চিন্তা দেবো না, অতিরিক্ত চিন্তা করবো না। যে চিন্তাটা আমাদের ইফেক্ট সেটা নিয়ে আমরা ভাববো, ঠিক আছে না? তারপর আমরা চলে আসলাম রোদের সমবায় চলে আসলাম। যে সমবায় বলতে বোঝায় তোমার হচ্ছে পৃথক পৃথক প্রক্রিয়া, ঠিক আছে না? তো সমবায় দুই প্রকার হতে পারে। একটা হচ্ছে শ্রেণী সমবায় হতে পারে, আর একটা হচ্ছে সমান্তর সমবায় হতে পারে। এখান থেকে এতটুকু আমাদের মুখস্থ করতে হবে। তো শ্রেণী সমবায় সমান সমান্তর সমবায়, আমার মনে হচ্ছে যে এখান থেকে আমরা সংখ্যাটা মুখস্থ করব না, ঠিক আছে না? আমরা ডিরেক্ট বই থেকে গাইড থেকে মুখস্থ করব। তো শ্রেণী সমবায়ের ক্ষেত্রে তোমার হচ্ছে কি রোধগুলো কি, রোধগুলো তোমার হচ্ছে কি যুক্ত শ্রেণী সমবায়ের মাধ্যমে যুক্ত থাকতে পারে। এখান থেকে এতটুকু আমাদের পড়লে হয়ে যাবে, আর এই সূত্রটা সুন্দরভাবে দেখে নিলে হয়ে যাবে। বাকিটা বোঝার দায়িত্ব, বাকিটা কিভাবে তুমি মানে হচ্ছে কি মেইন এক্সামে অ্যাপ্রোচ করবা, মানে কোশ্চেনকে অ্যান্সার যেভাবে কিভাবে করবা সেটা বোঝার দায়িত্ব, অ্যাপ্রোচটা ধরায় দেওয়ার দায়িত্ব আমার, ঠিক আছে না? জাস্ট তোমরা এতটুকু খেলে মুখস্থ করে নাও। তারপরে এগুলো কিছু পড়বে না, যদি পারো তাহলে রিডিং দিতে পারো। আর যদি না পারো দিন শেষে তোমাদের কিছু পড়তে হবে না, জাস্ট একবার এতটুকু রিভিউজ থাকবে। জাস্ট একবার পরীক্ষা যাওয়ার আগে জাস্ট একবার রিডিং দিবা, ঠিক আছে না? তারপর রোদের সমান্তর সমবায় আমি জাস্ট খালি ম্যাথ ক্লাসে তোমাদের সুন্দরভাবে আমি সুন্দরভাবে তোমাদের এগুলো বুঝাই দেবো, বুঝিয়ে দেবো, ডোন্ট ওয়ারি, ঠিক আছে না? এগুলো আমরা পড়বো না। তারপর আমরা চলে আসলাম সমান্তর সমবায় চলে আসলাম। তো সমান্তরের বেলায় তোমার হচ্ছে রোধগুলো তোমার হচ্ছে কি এই 1 বাই তোমার আর এর মাধ্যমে বিন্যস্ত থাকতে পারে, যেখানে 1 বাই আর ইকুয়াল লেখা যায় 1/r1 প্লাস 1/r2 প্লাস 1/r3 ইকুয়াল ডট 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 প্লাস 1/rn হতে পারে, n সংখ্যক হতে পারে। সমান্তর সমবায় অন্তর্গত রোধগুলো বিপরীত দিকে সমষ্টি তুল্য রোধের বিপরীত মানের সমান হতে পারে। এই কথাটা অনেক ইম্পর্টেন্ট ম্যাথের জন্য, এমসিকিউর জন্য, সিকিউর জন্য, এডমিশনের জন্য। আর হচ্ছে এই ফরম্যাটটা হচ্ছে আমরা ম্যাথের ক্ষেত্রে আমরা অ্যাপ্লাই করব। জাস্ট নেক্সট ক্লাসে দেখে নিও, ঠিক আছে না? এখান থেকে আমাদের এতটুকু আমাদের পড়তে হবে। এগুলো এইচডব্লিউ দিয়ে রাখবা, এগুলো মাস্ট টু করতে হবে, ঠিক আছে না? মাস্ট 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 এগুলো করতে হবে। এগুলো ইম্পর্টেন্ট। দিন শেষে যেন তোমার বইয়ের একটা ম্যাথও যেন তোমার টাইপ যেন মিসিং না থাকে, ঠিক আছে না? অর্থাৎ বই থেকে বা স্যারেরা রিপিট করে থাকে। তারপর চলে আসলাম ওহমের সূত্র চলে আসলাম, ঠিক আছে না? অর্থাৎ ওহমের সূত্রে আমরা চলে আসলাম। তো ওহমের সূত্র থেকে এতটুকু আমাদের পড়তে হবে যে আই ইকুয়াল তোমার ভি হতে পারে, যেখানে আই ভি যে একটি সমানুপাতিক ধ্রুবক পরিবাহীর, আর তোমার পরিবাহী তড়িৎ পরিবাহিতাকে বোঝায়, যেখানে জি ইকুয়াল 1/r কে বোঝানো হতে পারে, জি একটি রোধ রাশি। অর্থাৎ ওহমের সূত্র এভাবে লেখা যেতে পারে যে ভি ইকুয়াল আই আর লেখা যেতে পারে। অর্থাৎ আমরা এভাবে লিখতে পারি যে আই ইকুয়াল কি লেখা যেতে পারে, ভি ভাগ আর লেখা যেতে পারে, বা আর ইকুয়াল তোমার ভাগ আই লেখা যেতে পারে, ঠিক আছে না? তাহলে এখান থেকে যদি কখনো এমসিকিউতে কোশ্চেন চলে আসে যে ওহমের সূত্র কোনটি, যে ভি ইকুয়াল আই এখানে চলে আসবে। একদম ইনফিনিটি স্টার ইম্পর্টেন্ট। একদম আমরা সুন্দরভাবে কি করবো, এমসিকিউর জন্য একদম টনটনা মুখস্থ এতটুকু পড়লে হয়ে যাবে। তারপর চলে আসলাম যে ওহমের সূত্র থেকে আমরা জানতে পারি, কি জানতে পারি, যে আই ইকুয়াল জিভি, যে হচ্ছে সমানুপাতিক ধ্রুবক, এবং কে কি বলা হয়, পরিবাহিতা বলা হয়। এর একক কি হতে পারে, সিমেন্স হতে পারে। তো সিমেন্সকে এর দ্বারা প্রকাশ করা হতে পারে। অর্থাৎ এখান থেকে স্যারদের প্রিয় কোশ্চেন হচ্ছে এক সিমেন্স বলতে কি বোঝায়, অন বোর্ড কোশ্চেন চলে আসছিল। ইনফিনিটি স্টার ইম্পর্টেন্ট, তুমি নির্দ্বিধায় দিতে পারো। তাহলে এখান থেকে তো এতটুকু পড়তে হবে যে কোনো পরিবাহী দুই প্রান্তে বিভব 1 ভোল্ট
হলে এবং তার মধ্য দিয়ে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ চললে ওই পরিবাহিতাকে কি বলা হয়? 1 সিমেন্স বলা হয়। যেখানে 1 সিমেন্স সমান লেখা যেতে পারে 1 অ্যাম্পিয়ার বাই 1 ভোল্ট, যেখানে 1 ভোল্ট তোমার 1 অ্যাম্পিয়ার 1 ভোল্ট হতে পারে। তাহলে 1 সিমেন্স সমান আমরা কি লিখতে পারি? 1 অ্যাম্পিয়ার লিখতে পারি, রাইট? তারপর হচ্ছে 1 ভোল্ট লিখতে পারি, ওকে। এটাকে যদি আমরা যদি মানে হচ্ছে এভাবে লেখা যেতে পারে 1 ভোল্ট 1 অ্যাম্পিয়ার ভোল্ট ইনভার্স হতে পারে। তো এই ফরম্যাটটা আমাদের মুখস্থ করতে হবে, ঠিক আছে না? অর্থাৎ সিমেন্সের তোমার হচ্ছে কি এভাবেও লেখা যেতে পারে। একক হচ্ছে কি সিমেন্স, ঠিক আছে না? এখান থেকে এতটুকু আমরা জেনে রাখলাম। এই ফরম্যাটটা তোমরা দেখে নিবা। এটা ভার্সিটির ক্ষেত্রে একদম 10 ইম্পর্টেন্ট। একদম এটা ভার্সিটির ক্ষেত্রে ম্যাথ আকারে এভাবে চলে আসছিল, অনেকবার চলে আসছিল। তবে ডোন্ট ওয়ারি, ঠিক আছে না? তোমাদের ভার্সিটি মেডিকেল সব কোশ্চেন সলিউশন করে দিয়ে দেবো। জাস্ট তোমরা খালি কথাগুলো শোনো আর সুন্দরভাবে পড়াশোনাটা চালিয়ে যাও, ঠিক আছে? তারপর চলে আসলাম বিদ্যুৎ শক্তি বা ক্ষমতা। বিদ্যুৎ শক্তি একটা দেওয়া আছে, ক্ষমতা এখন আমরা পড়বো। যে বিদ্যুৎ শক্তি থেকে আমাদের এতটুকুই পড়তে হবে, সংজ্ঞাটা পড়তে হবে যে কোনো বৈদ্যুতিক যন্ত্র বা উৎসের কাজ করার সামর্থ্যকে বলা হয় বিদ্যুতিক শক্তি বলা হয়। তো বিদ্যুৎ শক্তিকে আমরা এতটুকু আমাদের মুখস্থ করতে হবে, মাস্ট টু নো। এমসিকিউর জন্য এভাবে কোশ্চেন চলে আসতে পারে, সিকিউতে কোশ্চেন চলে আসতে পারে, ট্রু ফলসের জন্য ইম্পর্টেন্ট। এখান থেকে আমরা এতটুকু আমাদের পড়তে হবে। যেখানে ডাব্লিউ কাল ভি কিউ লেখা যেতে পারে বা ভিআইটি লেখা যেতে পারে, আগেই দেখলাম এখানে কিউ সমান আইটি, এইটাকে এই ফর্মেটে লেখা যেতে পারে। তো এইগুলা বেসিক্যালি সিকিউর জন্য আসে না, কিন্তু এমসিকিউর জন্য এগুলা ফরম্যাট একদম মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একদম ইম্পর্টেন্ট এগুলা পয়েন্ট, ঠিক আছে না? এগুলো থেকে আমাদের মুখস্থ করতে হবে যে কাজ এবং শক্তির একক একই। তাহলে কাজের একক জুল, শক্তির একক হচ্ছে কি জুল দ্বারা প্রকাশ করা হতে পারে এবং এর ব্যবহারিক একক হচ্ছে জুল, ঠিক আছে না? অর্থাৎ এখান থেকে এতটুকু আমাদের পড়তে হবে। তো কাজের একক কি, শক্তির একক কি, জুল। জুলকে যে দ্বারা প্রকাশ করা হতে পারে। এখান থেকে আরেকটু তোমরা দেখে জেনে নিতে পারো যে 1 ক্যালোরি সমান হচ্ছে মানে কত জুল। 1 ক্যালোরি সমান হচ্ছে তোমার হচ্ছে কি 4.2 জুল হতে পারে, ঠিক আছে না? আর 1 জুল সমান হতে পারে 0.24 ক্যালোরি হতে পারে। এগুলো মেডিকেলের জন্য ইনফিনিটি স্টার ইম্পর্টেন্ট। এগুলো ওভারঅল চলে আসছিল মেডিকেল ভর্তি পরীক্ষায়, ঠিক আছে না? একটু দেখে নিবা। ক্ষমতায় চলে আসলাম। ক্ষমতা থেকে এতটুকু পড়তে হবে যে কোনো উৎস বা যন্ত্রের কাজ করা হারকে কি বলা হয়? ক্ষমতা বলা হয়। একক সময় কৃত কাজ করার ক্ষমতাকে কি বলা মানে ক্ষমতার পরিমাপ করা হয়। অর্থাৎ ক্ষমতাকে লেখা যায় যে পি ইকুয়াল ডাব্লিউ বাই টি লেখা যেতে পারে, ঠিক আছে না? অর্থাৎ এখান থেকে আমরা এতটুকু করে নিব যে পি ইকুয়াল ডাব্লিউ বাই টি লেখা যেতে পারে। ইনফিনিটি স্টার ইম্পর্টেন্ট। মেডিকেল ভর্তি পরীক্ষায় রিসেন্ট মেডিকেল ভর্তি পরীক্ষা বা ভর্তি পরীক্ষা এই এই টাইপের কোশ্চেন চলে আসছিল, ঠিক আছে না? অর্থাৎ 2025, ঠিক আছে না? এই 26 সেশনে এই টাইপের মেডিকেলে কোশ্চেন চলে আসছিল একদম রিসেন্টে। তাহলে যেগুলো পড়াইতেছি না কেন ওগুলো হিউজ পরিমাণ ইম্পর্টেন্ট, জাস্ট তোমরা নোট ডাউন করে রাখো। একদম হুবহু মিলাই নিও একদম পরীক্ষার হলে, ঠিক আছে না? এখান থেকে আমাদের এতটুকু আমাদের জানতে হবে যে ক্ষমতাকে সমান লেখা যায়, যে কাজ লেখা যেতে পারে, সময় লেখা যেতে পারে। কাজকে আমরা হচ্ছে কি ডাব্লিউ দ্বারা প্রকাশ করে পাই থাকি, করে সময়কে টি দ্বারা। সেখানে তোমার ক্ষমতার একক হতে পারে কি হর্স পাওয়ার হতে পারে না। তো এখান থেকে আমরা বলতে পারি যে পি ইকুয়াল ডাব্লিউ বাই টি আকারে লেখা যেতে পারে, ঠিক আছে না? এখান থেকে এতটুকু আমরা মুখস্থ করে নেব। এখান থেকে এই ফর্মেটগুলো তোমরা দেখে নিবা, এই সূত্রগুলো দেখে নিবা। এই সূত্রটা আসলে ম্যাথের ক্ষেত্রে ইম্পর্টেন্ট। যে কোনো ম্যাথের ক্ষেত্রে ম্যাথ দুই প্রকার হতে পারে, একটা সিকিউ হতে পারে, একটা এমসিকিউ হতে পারে। তো দুইটা ফর্মেটের জন্য একদম ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা সুন্দরভাবে তোমরা কি করবা, রিভিশন পার্টের মধ্যে রেখে দিবা। রিভিশন কথাটা চাইলেও তুমি আমাকে নোট ডাউন করে নিতে পারো বা লিখতে পারো, ঠিক আছে না? তো আমরা এরকম করে আমরা কি করব, আমরা এগুলো পড়ে নেব। ঠিক আছে ভাইয়া পুরা, এখান থেকে এতটুকু পড়তে হবে। তারপর চলে আসলাম যে বৈদ্যুতিক ক্ষমতা রাখো কি ওয়াট হতে পারে, অর্থাৎ পি, অর্থাৎ ওয়াটকে এভাবে লেখা যেতে পারে, অর্থাৎ পি পি ইকুয়াল ভি ভাই লেখা যেতে পারে, অর্থাৎ আই স্কয়ার আর টি লেখা যেতে পারে, অথবা ডাব্লিউ স্কয়ার ডাব্লিউ আর ওয়াট লেখা যেতে পারে। এই ফরম্যাটটা মেডিকেল ভর্তি পরীক্ষা অনেকবার চলে আসছিল। যেগুলো প্রায় দিছি ওগুলো ইউজফুল মানে ইম্পর্টেন্ট, এগুলো আমরা মুখস্থ করে নেব। অর্থাৎ এগুলো মেইন এক্সামের জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট। পি সমান লেখা যেতে পারে জুল, ঠিক আছে না? বা কাজ। এবং টি একক হচ্ছে সেকেন্ড, যেখানে একক হচ্ছে জুল, সেকেন্ড বা ওয়াট লেখা যেতে পারে। জুল সেকেন্ড ইনভার্স লেখা যেতে পারে, ওয়াটও লেখা যেতে পারে। তাইলে এগুলো তোমরা সুন্দরভাবে নোট করে নিতে পারো, বইয়ে সুন্দরভাবে নোট ডাউন করে নিতে পারো। তোমার এডমিশনের ক্ষেত্রে বা এক্সামের দিনের ক্ষেত্রে অনেক হেল্পফুল হবে এই মানে কথাগুলা বা তোমার লেখাগুলো, ঠিক আছে না? ব্রেন মানে হচ্ছে কি মানে হচ্ছে নিজের নিজের কোনো কিছু করার ক্ষেত্রে নিজের কোনো কিছু তুমি লিখে রাখলা বা মনে রাখলা, তখন ওটা ক্যাচ করতে পারে খুব ভালোভাবে। তুমি তোমার হাতের লেখা যেমনই হোক না কেন, তুমি সুন্দরভাবে পড়তে পড়তে অল্প একটু লিখবা, দেখবা যে পড়াটা অনেক ইফেক্টিভ ভাবে হইতেছে, ঠিক আছে না? তাহলে এখান থেকে আমরা এতটুকু পড়ে নিলাম। এখান থেকে এতটুকু পড়তে হবে যে 1 সেকেন্ডে 1 জুল কাজ করার ক্ষমতা কি বলা হয়? 1 ওয়াট বলা হয়। অর্থাৎ ওয়াট সমান লেখা যেতে পারে ভোল্ট পার এম্পিয়ার লেখা যেতে পারে। এখান থেকে স্যারদের প্রশ্ন বা স্যারদের পছন্দের একটা কোশ্চেন হচ্ছে 1 ওয়াট কাকে বলে। সিকিউতে ক নাম্বার কোশ্চেন পড়তে হবে যে
যে হচ্ছে 1 ভোল্ট বিভব পার্থক্য কোনো বিদ্যুৎ যন্ত্র তোমার 1 অ্যাম্পিয়ার মাত্রা বিদ্যুৎ প্রবাহ সরবরাহ করলে এর ক্ষমতাকে কি বলা হয়? 1 ওয়াট বলা হয়। অর্থাৎ আবার P ক্ষমতা সম্পন্ন কোনো যন্ত্র T সময়ব্যাপী কাজ করলে এই যন্ত্রের ব্যয়িত হবে W=PT অর্থাৎ VIT এবং I²RT ওয়াট লেখা যেতে পারে। মাস্ট টু নো এই ফরম্যাটগুলো হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষা, ডেন্টাল ভর্তি পরীক্ষা, ম্যাথে চলে আসছিল। তো তোমাদের মেইন এক্সামেও ম্যাথের আকারেও চলে আসছিল। যেকোনো টাইপ ইম্পর্টেন্ট, ঠিক আছে না? যেগুলো দেখায় দিচ্ছি না কেন ওগুলো হিউজ পরিমাণে ইম্পর্টেন্ট, একদম পড়ে নিবা, ঠিক আছে না? তারপর এই দুটা অর্থাৎ এখান থেকে শুরু করে এই ফরম্যাটটা অর্থাৎ এই ফরম্যাটটা থেকে ঢাকা ইউনিভার্সিটির রিটেন ভর্তি পরীক্ষা চলে আসছিল। তাহলে এটা তোমাদের রিটেনের জন্য যেমন ইম্পর্টেন্ট, সেহেতু সিকিউতে ক এবং খ নাম্বার কোশ্চেনের জন্য একদম একদম ইনফিনিটি স্টার ইম্পর্টেন্ট, ঠিক আছে না? এখান থেকে মাস্ট টু নো একদম আমাদের পড়তে হবে। কি পড়তে হবে? যে 1 ওয়াট ঘন্টা কাকে বলে? 1 ওয়াট ক্ষমতা সম্পন্ন একটি যন্ত্র 1 ঘন্টা কাজ করলে যে শক্তি ব্যয় হয় তাকে কি বলা হয়? 1 ওয়াট ঘন্টা বলা হয়। আর 1 কিলোওয়াট বলতে কি বোঝায়? 1 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন একটি যন্ত্র 1 ঘন্টা কাজ করলে যে শক্তি ব্যয় হয় তাকে 1 কিলো তোমার ঘন্টা বলা হয়। যেখানে 1 কিলো আওয়ার ঘন্টা সমান 1000 ওয়াট, সেটাকে তোমার 3.6 ইন্টু 10 টু দি পাওয়ার 6 জুল আকারে লেখা যেতে পারে। এভাবে আমরা পড়ে নেব। এটা মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য চলে আসছিল। দেখো, একটু ওয়েট করো। কম্পিউটার সাহেব একটু রেস্ট নেবে, ঠিক আছে? এই জন্য হচ্ছে অল্প একটু রেস্ট নিল। তো তারপর আমরা পড়াশোনা চলে আসি। তো এখান থেকে এতটুকু পড়তে হবে যে হচ্ছে 1 কিলো আওয়ার ওয়াট সমান কত জুল? 3.6 ইন্টু 10 টু দি পাওয়ার 6 জুল, ঠিক আছে না? এটা মেডিকেল ভর্তি পরীক্ষায় চলে আসছিল 21 থেকে 22 সালে। হিউজ পরিমাণে ইম্পর্টেন্ট। এখান থেকে আমাদের এতটুকু আমাদের জানতে হবে যে হচ্ছে বিওটি বলতে কি বোঝায়? বিওটি অর্থাৎ হচ্ছে এখান থেকে পড়ে নেব আমরা যে বোর্ড অফ ট্রেড ইউনিট। এখান থেকে কোশ্চেন চলে আসবে যে বিওটি হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ বিওটি? ফুল ফর্ম ইজ বোর্ড অফ ট্রেড ইউনিট। অর্থাৎ এখানে বিওটি সমান 1 কিলো আওয়ার ওয়াট বা 1 ইউনিট হতে পারে। এখানে 1 ইউনিট সমান এখানে 1 ইউনিট সমান হচ্ছে 3.6 ইন্টু 10 পাওয়ার 6 জুল হতে পারে। হ্যাঁ, 1 কিলো আওয়ার ওয়াট সমান অথবা 1 ইউনিট সমান 3.6 ইন্টু 10 পাওয়ার 6 হতে পারে। জুল হচ্ছে কাজ ও শক্তির একক। এখান থেকে এতটুকু আমাদের নোট করে নেব, ঠিক আছে না? তারপর তারপর এটা সিকিউতে ক এবং খ নাম্বার কোশ্চেনের জন্য একদম হিউজ পরিমাণ ইম্পর্টেন্ট। সুন্দরভাবে তোমরা কি করবা? টিটিএম করে নিবা, ঠিক আছে? এখান থেকে এতটুকু ওভারঅল আমরা কি করবা? করলাম, শেষ করলাম। তো ওভারঅল আমরা এই ক্লাসে যতটুকু পড়লাম না কেন, তবে তোমরা রিভিশন দিবা আর সুন্দরভাবে বইটা সুন্দরভাবে আন্ডারলাইন করে নিবা। তো আমরা ক্লাসগুলো আমরা কম্প্যাক্ট ভাবে ছোট ছোট করে রাখতেছি যেন তোমরা রেস্ট নিয়ে পড়তে পারো, ঠিক আছে না? নেক্সট পার্টে সুন্দরভাবে আমরা এখান থেকে শুরু করে আমরা একদম অধ্যায়টা শেষ করে দেবো। তো নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। তো আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। টাটা।